শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। গ্রামীণ টেলিকমের কর্মীদের 25 কোটি টাকা পাচারের অভিযোগ নোবেল জয়ী সহ 14 আসামির বিরুদ্ধে। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলের উন্নয়ন কাজ। বিমানবন্দর উত্তরা এলাকায় বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা। আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে রাজু। জলাবদ্ধ এবং 250 বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের। রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শ্রমিকের অর্থ আত্মসাতের মামলায় শুরু হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 15 জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে গত 2 জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। দুদকের মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বহু রকমের জিনিস, এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব এবং কোর্ট 11 তারিখে মাত্র খোলার পরে ডেট ফিক্সড করছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে বিচার শুরু করলো আদালত, সেই অভিযোগটা যদি একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ টেলিকম, সেই গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের পাওনা ছিল 437 কোটি টাকা। এই টাকাটি দাবি করে শ্রমিকরা এবং আদালতের দ্বারস্থ হন এবং উচ্চ আদালত বলেন তাদেরকে এই টাকাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য। এখন শ্রমিকদের 437 কোটি টাকার মধ্যে থেকে মাত্র 26 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা সরিয়ে ফেলেন এবং এই টাকাগুলোই আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের যে চার্জশিট সেটিতে উল্লেখ করা হয়েছে। আজকে আদালত বলেছেন যে এই যে 26 কোটি টাকা সরিয়ে নেওয়া হলো, জালিয়াতি করা হলো, কাগজ তৈরি করে এই 26 কোটি টাকা বেহাত করা হলো, সেই অভিযোগেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই 14 আসামির আজকে বিচার শুরু করলেন এবং আদালত বলেছেন যে দুদক যে কাগজপত্র সাক্ষ্য প্রমাণ আদালতে দাখিল করেছেন তাতে তারা প্রাথমিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন। তারপরেও আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাদের সাজা নির্ধারিত হবে, সেই কারণেই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আর যেটি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তাকে লোহার খাঁচায়, অর্থাৎ আদালতের এজলাসে যে কাঠগড়া রয়েছে আসামিদের যে রাখার নির্ধারিত স্থান, লোহার খাঁচা আমরা বলে থাকি সাধারণত, সেই খাঁচাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। যদিও বিচারক তাকে এজলাসে চেয়ারে বসার জন্য বলেছিলেন, কিন্তু অন্য আসামিরা যেহেতু লোহার খাঁচার ভেতর ঢুকেছিলেন সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে তাদের সঙ্গে ঢুকে যান। সেটি নিয়েও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরে গণমাধ্যমে এসে কথা বলেছেন যে তার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে, তাকে হয়রানি করা হয়েছে। এ ধরনের লোহার খাঁচা আদালতের
আদালতের মধ্যে থাকতে পারে না, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি একেবারেই অবৈধ অভিযোগ। এ ধরনের অভিযোগে বিচার শুরু করার মতো কোনো উপাদান ছিল না। তারপরেও আদালত অভিযোগপত্র চার্জশিট গ্রহণ করেছেন, সেই কারণে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। কিন্তু দুদকের আইনজীবী বলছেন তারা যে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, যে জাল জালিয়াতির মাধ্যমে 26 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা আত্মসাৎ করেছেন, এটির প্রাথমিক প্রমাণ মিলেছে, সেই কারণেই বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আজকে যে মামলার অভিযোগ গঠন হলো তার সবশেষ খবর। এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে 15 জুলাই। মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলাম। মধ্যপ্রাচ্যের 3 দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। 11 ক্যাটাগরিতে অন্তত 3,000 কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। মার্জিয়া মোমোর রিপোর্ট। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান 1976 সালে মাত্র 113 জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 6,98,000। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে ক্ষতিপূরণ মওকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি। ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে 11টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে 3,000 বাইক রাইডার নেবে দেশটি। আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, অভিযোগ অর্থনীতিবিদদের। টেকনিক্যাল যে ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করে না। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিমানবন্দর রেল স্টেশন এলাকার জলাধার ভরাট করেছে রেলওয়ে। এতে বর্ষা মৌসুমে এয়ারপোর্ট উত্তরা এলাকায় জলাবদ্ধতার শঙ্কায় উত্তর সিটি। উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে রেলওয়ে বলছে জলাবদ্ধতা নিয়ে ভাবা তাদের কাজ নয়। রাশেদ লিমনের রিপোর্ট। জলাবদ্ধতা, জলজট যাই বলা হোক, বর্ষাকালে রাজধানীর অধিকাংশ এলাকার মানুষের ভোগান্তির কারণ। অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে জলাধার ভরাটের মাসুল দিতে হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে নতুন করে আবারও হাত পড়েছে নগরের জলে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন জলাধার ভরাট করে চলছে স্টেশনের বর্ধিতাংশ নির্মাণের কাজ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সম্প্রসারিত রেললাইনের জন্য এখানে হবে প্ল্যাটফর্ম 3 ও 4। তবে জলাধার ভরাট করার ফলে উত্তরা এয়ারপোর্ট এলাকায় স্ট্রম ড্রেনেজের পানি নিষ্কাশনে বাধা পড়বে, দেখা দেবে জলাবদ্ধতা, বলছে ডিএনসিসি। তবে এসব রেলওয়ের দেখার বিষয় না বলে সাফ জবাব রেলের। দুই দপ্তরে চলছে চিঠি চালাচালি। নতুন দেখলাম সপ্তাশ্চর্যের আরেকটা আশ্চর্য যে এখন খাল ভরাট করে ওনারা এখানে তারা লাইন নিচ্ছে। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ
গলা পানিতে থাকবে। পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরা থেকে টোটাল পানিটা এইখান থেকে নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। আমরা বলেছি 6 ফিট পাইপ ইউজ করার জন্য, 1.5 ফিট পাইপ ইউজ করছেন। আমরা আশা করি যে তাদের এটা বোধগম্য হবে। কোনটা ঠিক এবং কোনটা ঠিক না সেইভাবে আমরা তাদের বিস্তারিত উল্লেখ করে আমরা তাদেরকে ইতিমধ্যে জবাব দিয়েছি। এদিকে রাজুক বলছে ড্যাপের নকশা অনুসারে এটি উন্মুক্ত জলাধার হিসেবে চিহ্নিত করা, তাই কোনোভাবেই অনুমতি ছাড়া তা ভরাট করা যাবে না। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই জায়গাটি ডিটেল এরিয়া প্ল্যানে সেটা পুকুর এবং জলাশয় হিসেবে চিহ্নিত করা আছে। কোনো প্রকার অনুমতি ছাড়া যে জলাশয় ভরাট করেছে সেটা আমাদের আইনের ব্যত্যয় হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতে শিগগিরই বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপের কথা জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই পুরো জলাশয়টি ভরাট করে তৈরি হচ্ছে 1.8 মিটারের এই কালভার্টটি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই এলাকার পানি নিষ্কাশনের বিকল্প কি ব্যবস্থা থাকছে? পরিবেশবিদরা বলছেন চলতি মৌসুমেই এমন অপরিকল্পিত উন্নয়নের মাশুল দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তির মিথ্যা তথ্য প্রদান সহ 3 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন, যা দেশটির প্রায় 250 বছরের ইতিহাসে নজিরবিহীন। আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের। হতে পারে $7.5 লাখ মার্কিন ডলারের জরিমানাও। এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে। হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গার্ডেক্স নামে একটি পোশাক কারখানার প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির যে গোডাউন রয়েছে সেই গোডাউনে 3 ঘন্টা আগে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়, কিন্তু এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আমরা কারখানার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে ঈদের আগে যে শিপমেন্ট, সেই শিপমেন্টের বেশিরভাগ মালামাল এখানে কিন্তু পুড়ে গেছে। এবং যে ধরনের তাদের মালামাল ছিল সেই মালামালগুলো এখানে হচ্ছে বিভিন্ন জ্যাকেটের যে মালামাল, সেই মালামালগুলো এখানে ছিল। এছাড়া আমরা দেখছি বিভিন্ন ফোম ছিল, কার্টুন ছিল। আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি আমাদেরকে বলতে না পারলেও তারা আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে আগুন লাগতে পারে। এবং যখন আগুনের লাগার ঘটনা ঘটেছে তখন এখানে কিন্তু আসলে যারা কারখানা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছিল। গত 5-6 মাস ধরে শিপমেন্টের জন্য মালামাল রাখা হচ্ছিল, সে কারণে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং সেক্ষেত্রে এখানে কারখানার
যারা শ্রমিকরা ছিল তারা বলছে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে, কিছু মালামাল অল্প কিছু সংখ্যক মালামাল তারা বের করতে পেরেছে। তবে এখনো পর্যন্ত 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের গাটেক্স যে প্রতিষ্ঠান রয়েছে, পোশাক কারখানা প্রতিষ্ঠান, তার সামনে থেকে আগুনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর এক সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি দল রুমার জুরবারাং এলাকায় অভিযান চালায়। সেখানে কেএনএফ সদস্যদের সঙ্গে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় কয়েকজন কেএনএফ সদস্য ঝিরের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কেএনএফ-এর এক সদস্যের লাশ পান সেনা সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে নওগাঁর মাতাজি পশুর হাট। ক্রেতা বিক্রেতার দরদামে চলছে বেচা কেনা। বিস্তারিত জানাতে মাতাজি হাটে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। কুরবানি ঈদকে লক্ষ্য রেখে গ্রাম পর্যায়ে যেসব পশু লালন পালন করা হয়ে থাকে, এই পশুগুলো কিন্তু এখন একেবারে ঈদের শেষ আগ মুহূর্তে গরুগুলো হাটে তোলা হচ্ছে এবং আমরা দেখছিলাম হাটগুলোতে এই মুহূর্তে বিভিন্ন জাতের গরু কিন্তু উঠছে এবং ছোট বড় মাঝারি সব বাহারি জাতের গরুর একটা উপস্থিতিতে হাট একেবারে কানায় কানায় ভরে উঠেছে। এবং এই হাটগুলো আমরা যে বিষয়টি এখানে দেখছিলাম যে প্রথম পর্যায়ে আসলে খামারিরা কিন্তু গরুর দাম অনেকটা বাড়তি হাঁকছেন এবং যারা গরুগুলো কিনতে আসছেন ব্যাপারীরা, তারা আসলে গরুগুলো দেখার পরে এক দর হাঁকাহাঁকির শেষ পর্যায়ে কিন্তু গরুগুলো কেনা বেচা হয়ে থাকে। তো আমরা রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি হাট মাতাজি হাট। এই হাটে আজকে এই দুপুর 12টায় কিন্তু পুরো হাটে একেবারে ভরে গেছে। এখানকার যারা পশুর সঙ্গে যুক্ত বা পশু লালন পালন করেছিলেন, আশপাশের যতগুলো খামারি ছিল মোটামুটি সব খামার থেকেই কিন্তু পশুগুলো তুলেছেন বিক্রির জন্য। এবং এখানকার হাট কর্তৃপক্ষ বলছেন এই হাটে আজকে যে পরিমাণ গরু উঠেছে, এই গরুগুলোর আসলে ব্যাপারী এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত না। যারা আসছেন তারা গরু দেখভাল করছেন, স্থানীয় পর্যায়ে যারা পশু কুরবানি দিবেন তারাই গরুগুলো আসলে দেখভাল করছেন। তবে দরের জায়গাটা যদি বলি, 100 কেজি বা 110 কেজি ওজনের একটি পশুর এখানে একটু দৃষ্টিনন্দন হলে দাম হাঁকা হচ্ছে প্রায় 80 থেকে 1 লাখ টাকার মধ্যে। অন্যদিকে 70 থেকে 80 হাজার টাকার যে গরুগুলো রয়েছে 100 কেজি ওজন বা 90 কেজি ওজন, সেই গরুগুলো মোটামুটি 75-70 হাজার টাকা দর হাঁকছেন। তো বড় গরুর ক্ষেত্রে কিন্তু মোটামুটি 4 মণ ওজনের যেসব গরু রয়েছে, এই গরুগুলোর দরের জায়গাটা কিন্তু 1,20,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত দর হাঁকছেন। তবে যারা গরু কিনতে আসছেন তারা বলছেন দর প্রথম থেকে আসলে অনেক বেশি হাঁকা হচ্ছে, ফলে তারা কিন্তু দরের জায়গায় আসলে কাঙ্ক্ষিত দরে তারা নিতে পারছেন না। এবং একটা প্রান্তিক পর্যায়ে হাটগুলো আসলে খামারিদের ব্যাপক উপস্থিতি হয়েছে, কিন্তু সেই তুলনায় ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম থাকার কারণে তারা এখন প্রত্যাশা কিন্তু যে আশা করছেন শেষ পর্যন্ত একটা দর হাঁকাহাকির মধ্যে গরুগুলো কেনা বেচা হবে, এমন স্বপ্ন নিয়ে কিন্তু এই মুহূর্তে গরুগুলো দাঁড়িয়ে রয়েছে বা গরু নিয়ে তারা অপেক্ষা করছেন। তো এই মুহূর্তে সবশেষ গরুর যে পরিস্থিতি তা আরো আমরা কিছুক্ষণের পর দেখবো, আরো হাটের সর্বশেষ খবর জানাবো। এই ছিল নওগাঁর মাতাজি হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। গ্রামীণ টেলিকমের কর্মীদের 25 কোটি টাকা পাচারের অভিযোগ নোবেল জয়ী সহ 14 আসামির বিরুদ্ধে। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলের উন্নয়ন কাজ। বিমানবন্দর উত্তরা এলাকায় বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা। আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে রাজুক। জলাবদ্ধতা নিয়ে ভাবতে রাজি নয় রেল। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ রাইসা। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।